যে কয়টি বিষয় পতিত আওয়ামী লীগকে স্বৈরাচার তকমা দিতে বড় প্রমাণ হিসেবে কাজ করে তার অন্যতমই বলা যায় পরপর তিনটি একতরফা নির্বাচন এবং সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। অথচ 1996-তে এই তত্ত্বাবধায়কের জন্যই আন্দোলন করেছিল দলটি এবং 1996 এবং 2008 এই সরকারের অধীনেই অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে দলটি। বাংলাদেশের ইতিহাসের 12টি নির্বাচনের কোনোটি বিতর্কমুক্ত নয়, কিন্তু সেই তিনটি নির্বাচনই অপেক্ষাকৃত বিতর্কমুক্ত, যে তিনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। আজকের ভোটের ট্রেনে আমরা এ নিয়ে করব আলোচনা। আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমরা স্বাগত জানাচ্ছি তাকে। আলোচনায় যাব তার আগে চলুন দেখে নেই যে ভোট নিয়ে আজকে রাজনীতির মাঠে কোথায় কি আলোচনা হয়েছে। আমরা দেখছি যে ভোট নিয়ে আজ কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বিএনপির মহাসচিব। উনি বলেছেন যে আমরা আশা করি দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি বলেছেন যে বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। কথা বলেছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। উনি বলেছেন যে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে সংস্কার এবং নির্বাচন উভয় ঝুঁকির মুখে পড়বে। আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক, উনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যানুপাতে আসন সংরক্ষণ করতে হবে। এ নিয়ে আমরা সাইফুল হকের মন্তব্য জানবো। এই যে বিএনপির মহাসচিব আজকেও একটা নির্বাচনের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি আশা করেন যে দ্রুত একটি নির্বাচন হবে। অপরদিকে এই পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে তারাও এই একটা নির্বাচন দিয়ে সরে যেতে চায়, তবে বিশেষ কিছু সংস্কার শেষে। এই যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন একটা আশা করা, এটা কি সরকারের উপর কোনো চাপ হবে? আবার যেদিকে কয়েকদিন আগেই সরকারের শীর্ষ উপদেষ্টা গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় ছিল নাহিদ ইসলাম, উনি বলেছেন যে সরকারকে বিএনপি সহায়তা করছেন। অপরদিকে এই যে সংস্কারের কথা যে বলছে পররাষ্ট্র উপদেষ্টা, এই সার্বিক মিলিয়ে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, এটা কি আসলে যেই পুনরুজ্জীবনের কথা বলা হচ্ছে, রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে, বাংলাদেশের রাজনীতির মাঠে যে ঐক্যটা ছিল সেই জায়গাতে কেমন দেখছেন, কি হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আপনি জানেন যে আমরা গত 3টা জাতীয় নির্বাচন, যেটা বাস্তবে ধরুন একটা চূড়ান্ত তামাশায় পর্যবসিত হয়েছিল। আমরা এবার যে ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, প্রধান বিষয়টা ছিল ভোটের প্রশ্ন, একটা গণতান্ত্রিক একটা নির্বাচনের প্রশ্ন। কারণ একটা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং এই সরকার তারা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসছেন। আমি মনে করি তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বা ম্যান্ডেট যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা স্বল্পতম সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। সেরকম একটা নির্বাচনের জমিন তৈরি করবার জন্যও অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কার প্রয়োজন হবে। নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে, আপনি জানেন। আমাদের প্রশাসন সহ ল এনফোর্সিং এজেন্সিস, তারও অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করতে হবে। একই সাথে বিচার বিভাগ সহ নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, যেই পরিবর্তনগুলো না হলে আমরা যে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই সেটা সম্ভব হবে না। আমি মনে করি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর এক ধরনের সম্মতি আছে। দাবিটা সেটা তো সরকার করছে এবং ছাত্র জনতা যাদের ম্যান্ডেটে বলা হয় এই সরকার ক্ষমতায় গেছে, কিংবা রাজনৈতিক দল যারা তারাও বলেছেন যে তাদের সমর্থনেরই সরকার। তো কিন্তু এই যে সংস্কারের কথা একদল বলছে, আরেক দল এমনভাবে বলছে যে সংস্কার এবং নির্বাচনের জন্য অপেক্ষা থাকতে পারে না। এখানে কি আপনি কোনো টানাপোড়েন দেখেন? আসলে সবাই তো একমত ছিল। এই প্রশ্নের উত্তর জানবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই, বিরতির আগে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, কোনো টানাপোড়েন দেখেন? এই যে একদিকে সংস্কার, একদিকে নির্বাচন, এবং এই টানাপোড়েন যদি দেখেন সেখানে দায়টা কার? জি জি, না, আমি মনে করি ধরুন খানিকটা টানাপোড়েন থাকতে পারে, সেটা খুব অস্বাভাবিক না।
কিন্তু আমি মনে করি যে সংস্কার এবং নির্বাচন এটা পরস্পর বিরোধী কোনো বিষয় নয়। কেন নয়? যেটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এমনিতে লাগবে। আর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের পরে যখন আপনাকে একটা ডেমোক্রেটিক ফেজে আপনাকে যেতে হবে, একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র সরকার যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন লাগবে। ইতিমধ্যে আমরা কিন্তু ৩১ দফাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কারের প্রস্তাবনা দেশবাসীর কাছে আমরা কিন্তু হাজির করেছি। ব্যাপারটা এরকম না যে ৫ই আগস্টের পরে এটা আমরা বলেছি। এটা কিন্তু গত যারা যুগপৎ আন্দোলনের আমরা একসাথে ছিলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা বিএনপি সহ রাজপথের সকল বিরোধী দল, আমরা কিন্তু যে ব্যবস্থা একটা ব্যক্তি বা দলকে কর্তৃত্ববাদী করে, স্বৈরতন্ত্রী করে, সেই গোটা ব্যবস্থার আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছি। সুতরাং আমরা আর অনেকগুলো প্রশ্ন আছে, রাজনীতির প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে, সরকার প্রশাসনের প্রশ্নে এবং নির্বাহী বিভাগের সাথে কিভাবে বিচার বিভাগ এবং আইন। সাইফুল ভাই, এইখানে আপনার কাছে আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চেরও আপনি প্রধান হিসেবে কাজ করেন বা শীর্ষ নেতা, আপনারা কি চান? আপনারা কি আগে সংস্কার চান নাকি নির্বাচন হয়ে যাক সেটি চান? আমি আপনার আমি বলেছি আপনার প্রশ্ন উত্থাপনটা ভুল হচ্ছে। আমরা সংস্কারকে নির্বাচন থেকে আলাদা করে বিবেচনা করছি না। আমি বলেছি যে অনেকগুলো ব্যাপার ইতিমধ্যে আমাদের ঐক্যমত আছে। একটা অবাধ নির্বাচনের জন্য গোটা নির্বাচনী ব্যবস্থা, গোটা প্রশাসন, আমার আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ সহ অনেকগুলো বিভাগে অনেকগুলো জায়গাতে পরিবর্তন লাগবে। এসব ব্যাপারে ব্রডলি আমি দেখি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মধ্যে কিন্তু বোঝাপড়া আছে। রাজনৈতিক দল, সরকার বা ইভেন ছাত্র তরুণদের সাথে অনেকগুলো প্রশ্নে আমাদের ঐক্যমতের জায়গা আছে। আর যে সমস্ত প্রশ্নের ধরুন হয়তো মধ্যমেয়াদী পরিবর্তন বা দীর্ঘমেয়াদী লাগবে, সেগুলো মিলে আমরা আলাপ আলোচনা করতে পারি। ইন্টারিম গভর্নমেন্ট এসব ব্যাপারে একটা কনসেনসাস বিল্ড আপের ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করতে পারেন, যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলো নিয়ে তারা কিন্তু কাজ করবেন। সুতরাং এটা নিয়ে বড় কোনো সংকট হবার কোনো যৌক্তিক কোনো কারণ আমি দেখছি না। বাংলাদেশের ইতিহাসে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে 3টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তার আগে আমরা আলোচনায় যাব, তার আগে আমরা দেখে নিতে চাই এ নিয়ে ছোট্ট একটি তথ্যচিত্র। আমরা দেখছি যে এই স্বাধীনতার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7 মার্চ 1973 সালে এবং 1991 সাল পর্যন্ত আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না এবং মূলত 1996 সাল পর্যন্ত। এরপর আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে এবং সেটি পর 15ই ফেব্রুয়ারি 1996 এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হয় এবং এরপর দেখছি যে 3টি নির্বাচন 1996, 2001 এবং 2008 এবং সবশেষ যে 2008-এর নির্বাচন, এটিতে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং এটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব। আমরা যেতে চাই, আমাদের সঙ্গে আছেন এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই, আমরা যেটি দেখছি যে এটার একটা রায় অপেক্ষা করছে 17ই ডিসেম্বর। এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে অধীনের যে নির্বাচনগুলো, সেগুলো নিয়েই বিতর্ক একটু কম দেখা যায়। মানে স্বাধীন হবার পর 1973 সালের ওই নির্বাচনটা নিয়েও অনেক প্রশ্ন এখন আমরা জানতে পারছি। তো কী মনে হয় এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আওয়ামী লীগ কেন বাতিল করলো, আর এই ভবিষ্যৎটা কি হবে সামনে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার? যে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কারণ আমাদের মধ্যে আসলে 54 বছরে কিন্তু আমরা গ্রহণযোগ্য নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে এ ব্যাপারে আমরা কিন্তু কোনো ঐক্যমতের জায়গাটা তৈরি করতে পারিনি। আপনি নিশ্চয়ই একমত হবেন এ ব্যাপারে। এবং আমাদের অভিজ্ঞতা যেটা আপনি বললেন, বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে সরকারি দল এবং বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনকালীন সরকারের প্রশ্নে যে আস্থা বিশ্বাস থাকা দরকার, সেই সম্পর্কটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি। সে কারণে যেন প্রশ্নটা এসছে নির্বাচনকালীন একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী অথবা তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, যেটা আপনি উল্লেখ করছিলেন। এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ব্যাপারে প্রশ্ন থাকলেও
তুলনামূলকভাবে সেগুলো গ্রহণযোগ্য হয়েছে, সেগুলো অবাধ হয়েছে। সুতরাং আগামী 17ই ডিসেম্বর উচ্চ আদালত যে রায়টা দেবে, আমরা আশা করছি উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় যাতে আসতে পারে, যাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, হয়তো সেই আলোকেই আমরা আশা করছি যে উচ্চ আদালত সে ব্যাপারে তার একটা রায় ঘোষণা করবেন। বাংলাদেশের এখন যে রাজনৈতিক সংস্কৃতি, আরও অনেকগুলো জাতীয় নির্বাচন আমি আস্থা রাখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে হয়। কারণ আপনি খেয়াল করবেন গত 3টা নির্বাচন শুধুমাত্র যদি একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ একটা দল অথবা ব্যক্তি শেখ হাসিনাকে এরকম একটা নির্মম কিন্তু পরাজয় বরণ করতে হতো না। তার মানে আপনি একটা ন্যূনতম বিশ্বাসযোগ্যতা লাগবে। দুর্ভাগ্যজনক সাইফুল ভাই, এক কথায় একটা প্রশ্নের উত্তর দিতে পারেন একদম শেষ মুহূর্তে, যেটা বলছি তত্ত্বাবধায়কের সঙ্গে যে প্রশ্নটা আসে সেটা হলো সেনাবাহিনীর এক ধরনের ক্ষমতায়ন করে সেনাবাহিনীকে নামানো, ইনএইড টু সিভিল পাওয়ার, এর অধীনে যে সেনাবাহিনী নামে এর আগের তত্ত্বাবধায়ক আমলে যেই ক্ষমতাটা তাদের দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক আসার সঙ্গে সঙ্গে সামনে সেনাবাহিনীর এই ওইভাবে অতটা ক্ষমতা দিয়ে নামানো উচিত হবে আপনার দলের পক্ষ থেকে, বা আপনি কি মনে করেন সংক্ষেপে যদি বলেন? আমি প্রথমত মনে করি সাধারণভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা হয়, তাহলে সেনাবাহিনীর প্রয়োজন হবে না। তবে বিশেষ অবস্থায়, কারণ এ পর্যন্ত যখনই সেনাবাহিনী নামানো হয়েছে, এটা কখনো কিন্তু সবসময় ইতিবাচক ফলাফলটা আসেনি। আমরা এমন একটা ব্যবস্থা করতে চাই না যেখানে ভয় আতঙ্ক অথবা তৈরি করে মানুষ সাইফুল ভাই, আমাদের এই ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাইফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছি একটি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এই পর্বে আমরা রংপুর 3 আসন নিয়ে জানবো, সংসদীয় আসন এটি 21 নম্বর, এর সীমানা হলো রংপুর সদর উপজেলা। আমরা দেখছি যে এখানে মোট ভোটার সংখ্যা প্রায় 4.5 লক্ষের মতো, নারী এবং পুরুষ ভোটার সংখ্যা প্রায় সমান। পুরুষ আছে 2,21,109 জন পুরুষদের মধ্যে ভোটার, এবং নারীদের মধ্যে ভোটার সংখ্যা 2,20,564 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।